হে দর্শক, হিস্ট্রি অফ রিমাতে স্বাগতম। তো গল্পে যাওয়ার আগে আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের গল্পগুলোকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে দেরি কেন, চলুন ডুবে যাই আজকের ভালোবাসার গল্পের মায়ায়। আমি হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। এতক্ষণে আমার মাথার মধ্যে অনেক প্রশ্ন বাসা বেঁধেছে, তবে আমি একটারও উত্তর পাচ্ছি না। যদি শুধু আমার কাছে এখন ড্রাকুলার মতো ক্ষমতা থাকতো, তাহলে আমার সকল প্রশ্নের সমাধান হয়ে যেত। প্রশ্ন জিনিসটা অনেক খারাপ লাগে, উত্তর না পাওয়া পর্যন্ত মন স্থির থাকে না। তারপরও আমাকে এখন স্থির থাকতে হবে। আমি চাচ্ছিলাম আম্মা কি করে সেটা জানার জন্য, কিন্তু সে অনেক গভীর ঘুমে আছে। এখন জেসির ক্ষমতাটাও আমার কাছে থাকলে অনেক ভালো হতো। আমি ব্ল্যাক স্মিথের থেকে শুনেছিলাম একটা ডেভিল মেয়ে তার উপরে যে ক্ষমতা ব্যবহার করেছিল, সেটা দিয়ে সে তার মাথার সকল স্মৃতি দেখতে পেরেছিল। আর আমিও শিওর সেই ডেভিল মেয়েটাই জেসি ছিল। আর আমার উপরেও সেই একই ক্ষমতা ব্যবহার করতেছিল সে, কিন্তু শেষ মুহূর্তে আমি তাকে আটকে ফেলি। ক্ষমতাটা এখন থাকলে আমি জানতে পারতাম আমার আম্মা কি করে এবং কোথায় যায়। আমি জেসির কাছে থেকে শুনতে পারি নি যে আমার আম্মার কাছে থেকে কি নিতে এসেছিল। ব্ল্যাক স্মিথের থেকে ব্ল্যাক সোর্ড নিয়ে গিয়েছিল, কিন্তু আমার আম্মার কাছে কি আছে সেটা আমি বুঝতে পারছি না। অনেক চিন্তায় আছো মনে হচ্ছে। না, ভাবছি ডেভিল কিং কি করতে চাচ্ছে। তুমি তো একটা সময় ডেভিল কিং ছিলেই, তো ডেভিল কিং এর মতো চিন্তা করো। বিষয়টা এত সহজ নয়। আমি ডেভিল কিং থাকলেও কখনো একটা ডেভিল কিংয়ের মতো ভাবিনি। ও, বুঝতে পারছি না। প্রথমে ব্ল্যাক সোর্ড নিয়ে গেল, এখন আবার আম্মার কাছ থেকে তথ্য নিয়ে গেল কিছুর। কি বললে? ব্ল্যাক শোট? হ্যাঁ। আমি যেটা চিন্তা করছি সেটা হলে তো অনেক ভয়ানক হবে। কেন? দ্য ন্যাক্রো শোডের নাম শুনোনি তুমি? হ্যাঁ, ডেভিল কিংয়ের ক্ষমতা অর্জনের পর তার স্মৃতির মাঝে এটা সম্পর্কে কিছু উল্লেখ ছিল। দ্য ন্যাক্রো শোডকে তৈরি করেছিল একজন ডিমান, যার নাম ছিল নোল, যাকে আগের 11 দুনিয়ায় সবাই ভয় পেত। কিন্তু আপনার বাবা ওডিন সবাইকে একত্র করে তো লুলকে হারিয়ে ব্ল্যাক হোলের মধ্যে ফেলে দিয়েছিল। হ্যাঁ, তাকে তার তলোয়ার তার ন্যাক্রো শোডকেও ব্ল্যাক হোলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল। আপনি তো বলতে চাচ্ছেন এই ব্ল্যাক সোর্ড সেটাই, কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা তো একটা কালো ব্লেড এবং ব্ল্যাক ড্রাগনের সংমিশ্রণে তৈরি করেছিল প্রথম ব্ল্যাক স্মিথ। কালো ব্লেড? হ্যাঁ, ছোট এক টুকরো ব্লেড যেটা একটা গুহার মধ্যে পেয়েছিল। আচ্ছা, তোমার এক্সোনিয়া কি পুরো ঠিকঠাকই পেয়েছিলে? না, শুধু হাতলই পেয়েছিলাম, যেটার সাথে সামান্য ভাঙা ব্লেড ছিল। ব্ল্যাক স্মিথের সাহায্যে আমি ঠিক কি এটা? তাহলে আমার মনে হচ্ছে ওই কালো ছোট ব্লেডটাও নেক্রো শোডের ছিল। সম্ভব হতে পারে। আমি শুনেছি ব্ল্যাক সোর্ডের ক্ষমতা সেটা যে কোনো জিনিসের সংস্পর্শে আসলে সেটার ম্যাজিক পাওয়ার সহ জীবন্ত শরীরকে ভিতরে অ্যাবজর্ব করে নেয়। আমি এবার নিশ্চিত ওরা ন্যাক্রো সেট জ্যাক আমাদের ব্যাপার স্বাভাবিকভাবে নেওয়া যাবে না। যদি ওরা সত্যি ন্যাক্রো সেট হয়ে থাকে, তাহলে এই পুরো দুনিয়াকে সেটা গিলে ফেলতে পারবে। সব কিছুর একটা অন্ধকার রাজ্যে চলে যাবে। ন্যাক্রো সোর্ড সম্পর্কে আমার তথ্য অল্প, আমার আরও অধিক তথ্য লাগবে। এটা সম্পর্কে লোকই অনেকটা জানে, কিন্তু সমস্যা হলো লিম্বো ডাইমেনশন থেকে এখানে আসার পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নাই, তা কেউ খুঁজে বের করা যাবে। থর আর আমি বাসার মধ্যে ঢুকে আমাদের আনা পণ্য আমার দুই বোনের হাতে দিয়ে দিলাম। তারা রান্না করছে আমাদের জন্য। আমি বর্তমানে ব্ল্যাক সোর্ড নিয়ে ভাবছি। ন্যাক্রো সোর্ড অনেক ভয়ঙ্কর একটা অস্ত্র, যেটা আমি নিজেও জানি। নুলের কাছে এরকম ক্ষমতা ছিল যে সে তখনকার ডেভিল কিংকে হাতের ইশারা দিয়ে মেরে ফেলতে পারত, কিন্তু ডেভিল কিংকে না মেরে সে নুলের গোলাম করে বানিয়ে রেখেছিল। নুলের শক্তির প্রধান উৎস হলো এই ন্যাক্রো ব্লেড বা সোর্ড,
ধারণা করা হয় পুরো দুনিয়ার অন্ধকার নিয়ে তৈরি করা হয়েছিল নেক্রোসোর্ড। আর নেক্রোসোর্ড যে ব্যবহার করবে তার মন এমনিতেই অন্ধকার হয়ে যাবে। তলোয়ারটার নিজেরই একটা মাইন্ড আছে, আর তাকে ব্যবহারকারীকে সে নিজের মতো কন্ট্রোল করতে পারে। যাই হোক, থরের এ নিয়ে অনেক বড় একটা ইতিহাস রয়েছে, যেটা আমি ওর চেহারা দেখেই বুঝতে পারলাম। নেক্রোসোর্ডের কথা বলার পর থেকেই ও ভয়ে কাঁপছে। জানি না ওর সাথে কি হয়েছে, কিন্তু যাই হোক, ব্যাপারটা মোটেও ভালো না। আমরা খাবার খেয়ে বিশ্রাম নিলাম কিছুক্ষণ। থর ঘুমিয়ে পড়েছে রেস্ট নিতে নিতে। আমি ভাবছিলাম ড্রাকুলার হোটেল বা প্যালেসে যেতে, কিন্তু থরকে জাগিয়ে লাভ হবে না, তার চেয়ে আমি উঠে হাঁটতে হাঁটতে লাগলাম। আমার বাসার স্মৃতিও আমার মনে নেই, তাই আমি ঘুরে ঘুরে প্রতিটা রুম দেখতে লাগলাম। যদিও এটা আমার বাসা, আমার 5টা বছর কেটেছে এখানে, তারপরও কিছু মনে নেই আমার। মনে হচ্ছে নতুন এসেছে এখানে। আমি দেখতে দেখতে একটা দরজা খুললাম এবং নিচের দিকে এবং উপরের দিকে সিঁড়ি দেখতে পেলাম। উপরের দিকে ছাদ হবে, আর নিচে কি সেটা দেখার ইচ্ছা আমার। নিচে একদম অন্ধকার, কিন্তু ভেতর থেকে আমি ম্যাজিক পাওয়ার দেখতে পাচ্ছি। আমার কোনো আলোর প্রয়োজন হলো না, বিভিন্ন ধরনের ম্যাজিক পাওয়ার সংমিশ্রণে আলোকিত হয়ে গেছে। সাধারণ চোখে আমি এগুলো দেখতে পারতাম না, কিন্তু যেহেতু আমার কাছে ড্রাগনদের ম্যাজিক সেন্স আছে, ক্ষমতাটা রয়েছে, তাই আমি ম্যাজিক দেখতে পারি। লোকের সাথে লড়ার সময় আমার এই ক্ষমতা অনেক লেভেলে চলে যায়, যেটার ফলে আমার ডান চোখ হয়ে যায় লাল, আর সেটা দিয়ে আমি আরও ভালোভাবে ম্যাজিক পাওয়ার দেখতে পারি। এখন আমি সাধারণ চোখে ম্যাজিক পাওয়ার দেখার ক্ষমতাটা নিয়ন্ত্রণ করতে পারি। আগে তো আমি সবসময় ম্যাজিক পাওয়ার দেখতে পেতাম, কিন্তু এখন আমার ডান চোখ যখন লাল হয় তখনই শুধু ম্যাজিক পাওয়ার দেখতে পারি। আমি সিঁড়ি দিয়ে নেমে গেলাম। নিচে অনেকগুলো কাচের বোতল এবং একটা টেবিলে অসংখ্য টেস্ট টিউব রয়েছে, যেগুলোর মধ্যে অনেক ধরনের তরল উপাদান রয়েছে। সেগুলো থেকে ম্যাজিক পাওয়ার বের হচ্ছে। জানি না কি এগুলো, কিন্তু হয়তো কোনো দরকারি জিনিস হবে। আমি এখানে আর কিছু দেখতে পাচ্ছি না। 2টি আলমারি, যেগুলোর মধ্যে রয়েছে কাচের বোতল এবং সেগুলো বিভিন্ন রঙের তরল দিয়ে ভরা, আর মাঝখানে একটা টেবিল যেখানে টেস্ট টিউবে ভরা। সাধারণ চোখে বোঝা যাবে না যে এখানে কোনো ম্যাজিক্যাল তরল আছে, যদিও আমার আগের চোখ দিয়েও আমি এটা দেখতে পারতাম না। এখন যখনই আমি আমার ম্যাজিক সেন্স ক্ষমতা ব্যবহার করি, তখনই আমার ডান চোখ লাল হয়ে যায়। বিষয়টা দেখতেও ভালো লাগে অনেকটা, আবার ভয়েরও বিষয়টা। তাছাড়া এখানে লাল চোখ দেখে ভয় পাওয়ার কেউ আছে বলে মনে হয় না। রুমটার মধ্যে আমি তেমন আর কিছুই খুঁজে পেলাম না। আমার মনে হচ্ছে আমার আম্মা এগুলো তৈরি করেছে, কিন্তু এখানে আমি এসব তৈরির কোনো পণ্য দেখতে পারলাম না। আমি হঠাৎ মেঝে দিয়ে হাঁটার সময় কিছুটা লক্ষ্য করলাম। একটা তক্তার উপরে পা দিলে সেটা থেকে শব্দ হয়, সেটা বাকিদের থেকে আলাদা। তাই আমি তক্তাকে ওঠানোর চেষ্টা করলাম। এক পাশে কিছুটা জায়গা আছে তক্তা ওঠানোর, আমি সেটা দিয়ে হাত দিয়ে তক্তাকে মেঝে থেকে সরিয়ে ফেললাম। ও মা, নিচের দিকে নতুন আরেকটা রাস্তা বের হলো, এবার অনেকটা গুপ্ত রাস্তা, আর একটা লোহার মই নিচের দিকে যাচ্ছে, অনেকটা গভীর হবে, সেটা আমি অন্ধকার দেখেই বুঝতে পারছি। নিচে কি আছে সেটা তো এখন নিচে গেলেই জানতে পারবো। তাই দেরি না করে আমি আস্তে আস্তে নামতে শুরু করলাম। অনেক অন্ধকার হওয়ায় আমি কোথাও পা রাখছি সেটাও বুঝতে পারছি না। এভাবে মই দিয়ে নামা অনেকটা ঝুঁকিকর, তাই আমি আমার পায়ের নিচে একটা লাইট স্পেল ব্যবহার করে আলো বানিয়ে দিলাম। এবার অনেক স্পষ্ট দেখা যাচ্ছে আমি সেই অনেক আগে থেকেই নেমে যাচ্ছি, কিন্তু মই শেষই হচ্ছে না। এবার এমন জায়গাকে বানিয়েছে সেটা আমি নিজে জানি না, তবে আমার মনে হচ্ছে আমার আম্মা এদিকে আসে। অনেক গোপনভাবে রাস্তাটা বানানো হয়েছে বলে কারো চোখে বাঁধেনি এতদিন, কিন্তু আমার কাছে ম্যাজিক সেন্সের ক্ষমতা আছে, তার উপরে ড্রাগনদের, তাই আমার চোখ ফাঁকি দিতে পারেনি এটা। আমি অনেকটা নিচে নামার পর মই শেষ হয়ে গেল এবং সামনে একটা দরজা দেখতে পেলাম। দরজাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু সেটা ম্যাজিকের সাহায্যে লক করা। আমি টানতে লাগলাম, তারপরও খোলার নাম নিচ্ছে না। কি আছে ভেতরে এটা দেখার কৌতূহল আমার বেড়ে গেল, কারণ ভেতর থেকে দরজার নিচ থেকে ম্যাজিক পাওয়ার আসতে দেখতে পাচ্ছি আমি। তাই
আর দেরি করলাম না, আমি আমার হাতে এক্সোনিয়া নিয়ে নিলাম। এক্সোনিয়ার একটা ক্ষমতা রয়েছে যেটা অনেকটা ব্ল্যাক সোর্ডের সাথে মিলে যায়। ব্ল্যাক সোর্ড ম্যাজিক পাওয়ার সহ পুরো জীবন্ত শরীরকে নিজের মধ্যে চুষে নেয়, কিন্তু এক্সোনিয়া ম্যাজিক পাওয়ার চুষে নিতে পারে। আমি এক্সোনিয়াকে হাতে নিয়ে সেটার ব্লেড দরজার সাথে ধরলাম এবং দরজা যে ম্যাজিক দিয়ে লক করা ছিল সেটার ম্যাজিক পাওয়ার এক্সোনিয়া অ্যাবজর্ব করে নিল। এবার দরজা টান দেওয়ার পরেই খুলে গেল। ভেতরে ঢুকলাম আমি। প্রথমে অন্ধকার থাকলেও আমি রুমে পা দেওয়ার পরে পুরো রুম আলোকিত হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি আশা করিনি এখানে আমি ইলেকট্রিসিটি দেখতে পাবো। সাধারণ ম্যাজিক দিয়ে সকল কাজ করা হয় এই নতুন দুনিয়াতে। এখানে সায়েন্সের কোনো মূল্য নেই। সায়েন্সকে হয়তো সবাই রূপকথার গল্প হিসাবে মনে করে। যাই হোক, একটা ম্যাগনেটিক ফিল্ড দেখতে পেলাম আমি, যেটার সাথে বড় একটা কোষ, যেটাকে আমরা ব্যাটারি বলে থাকি, যুক্ত আছে। ম্যাগনেটিক ফিল্ডকে এরকমভাবে বানানো হয়েছে যে সেটা দেখতে অনেকটা চুম্বকের মতো। দুটো চুম্বক রয়েছে সেটার মধ্যে। চুম্বক বানানো অনেকটা সহজ। আমি চুম্বক দুটোকে দেখেই বুঝতে পারলাম দুটো বানানো হয়েছে। আর চুম্বক বানানোর মূল উৎস হলো অ্যালেন। অবশ্য সেটা থরও পারবে, অবশ্য আমিও পারবো। আকাশ থেকে বিদ্যুৎ চমকানোর সময় কোনো উঁচু জায়গায় লোহার একটা বড় টুকরা বেঁধে রেখে আসতে হবে। যদি একটা ঠান্ডার লোহার টুকরোর উপরে পড়ে তাহলে লোহাটা চুম্বক হয়ে যাবে। আমি এখানের চুম্বক দেখে বুঝতে পারলাম এখানে অ্যালেনের সাহায্য নেওয়া হয়েছে। যাই হোক, চুম্বক দুটো একে অপরের সাথে সংঘর্ষে আছে একটা ম্যাজিক্যাল যন্ত্রের মাঝে, আর তাতে তৈরি হয়েছে ম্যাগনেটিক ফিল্ড। আর অনবরত সংঘর্ষের ফলে সেখান থেকে চার্জ তৈরি হচ্ছে, যেটা কোষের মধ্যে সংগ্রহ হচ্ছে। আর সেখান থেকে এই পুরো ঘরের মধ্যে 3টা বাল্ব জ্বলছে। আমি বাল্বগুলোকে সামনে দেখতে লাগলাম। একদম প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে বাল্বগুলোকে। কাঁচ দিয়ে চারপাশটা ঢাকা হয়েছে এবং ভিতরে ফিলামেন্ট হিসাবে বাঁশের ব্যবহার করা হয়েছে। পৃথিবীতেও সর্বপ্রথম বাল্বের তৈরি হয়েছিল, সেখানে কার্বনাইট বাঁশের ব্যবহার করা হয়েছিল। আমি ফিলামেন্টকে দেখেই বুঝতে পারতাম না, তবে পাশের টেবিলে অনেক বাঁশ এবং কাঁচ গ্লাস আকারে পড়ে আছে। আমি সেটা দেখেই বুঝতে পারলাম। আরেকটা টেবিলের উপরে একটা ফ্যান বানিয়ে রাখা হয়েছে, যেখানে ছোট্ট চুম্বক দিয়ে মোটর তৈরি করা হয়েছে এবং একই কার্বনাইট বাঁশ দিয়ে কয়েক তৈরি করা হয়েছে। কয়েকের চারদিক দিয়ে 3টা চুম্বক রাখা হয়েছে, আর তাতে একটা সরু লোহার দণ্ড মাঝে দিয়ে দেওয়া হয়েছে। প্লাস্টিকের মতো পদার্থ দিয়ে পা বানানো হয়েছে। আমি সামনে এগিয়ে যাওয়ার পরই সেটা ঘুরতে লাগলো। অনেকটা ঠান্ডা বাতাস লাগলো। পুরো রুমটা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পদার্থ দিয়ে ভরপুর। রুমের পুরো দেওয়াল ভরা অনেক কিছু লেখা। লেখা থেকে বুঝতে পারলাম আমার আম্মা এখানে আসে। আমি এর আগেও আম্মার লেখা পড়েছি, তাই লেখা চিনতে সমস্যা হলো না। আমার মনে হচ্ছে আম্মার আগের দুনিয়ার কথা মনে আছে। যেহেতু সে একজন মানুষ, তাই আগের দুনিয়ার যত জ্ঞান তার কাছে আছে সে সেটার ব্যবহার করার চেষ্টা করেছে এখানে। আমি সাধারণ জিনিসগুলোই দেখছি শুধু। এরপর আরও অনেক কিছু তৈরি করা আছে এখানে। তৈরি করার থেকে তৈরি করা লাগবে এমন জিনিসই ভরা এখানে। অনেক কিছু অর্ধেক তৈরি হয়ে পড়ে আছে, হয়তো সেগুলো বানাতে সমস্যা হচ্ছে তার। আমি এখানে আর বেশিক্ষণ থাকলাম না, কারণ আমি বুঝতে পেরেছি আমার আম্মা কি করে আর কোথায় যায়। অবশ্য তার থেকে এক সময় শুনে নেওয়া যাবে এটা সম্পর্কে, কিন্তু আজকের মতো এই পর্যন্তই। আমাকে আবার ড্রাকুলার কাছে যেতে হবে। আমি আবারও মই বেয়ে ওপরে চলে আসলাম এবং সিঁড়ি দিয়ে বেসমেন্টের রুম থেকে বেরিয়ে আসলাম। এতক্ষণে থরও উঠে গেছে এবং সে আমার বোন অ্যালেনের সাথে বসে বসে গল্প করছে। অ্যালিনকে দেখতে পারছি না, দুজন ভালো হেসে গল্প করছে। আমি তাদের কাছে গিয়ে থরকে বলতে লাগলাম, থর, ভুলে গেছেন নাকি আমাদের ড্রাকুলার কাছে যেতে হবে? সেটা অন্য এক সময় যাওয়া যাবে, এখন তো লাঞ্চ করলাম। সেটা অন্য এক সময় যাওয়া যাবে, এখন তো লাঞ্চ করলাম। ডিনার করে কাল সকালে গেলেই ভালো হবে। ড্রাকুলা রেগে গেলে আমার দোষ নেই কোনো। জ্যাক, আজকেই আসলে এবং চলে যাচ্ছ?
আমি এতদিন আসতে পারিনি কারণ আমার স্মৃতি ছিল না। এখন চেনা হয়ে গেছে, মাঝে মাঝে আসবো, কিন্তু প্রথমে আমার কিছু কাজ করতে হবে। আমাদের সাহায্য লাগলে শুধু বলবে। আমি জানি এখন তুমি অনেক শক্তিশালী, তারপরেও কোনোভাবে সাহায্য করতে পারলে ভুলবে যে তোমার বোন আছে দুটো। আমার শহর থেকে আমি বেরিয়ে গেলাম। এবার থরের সাথে উঠছি না, বরং নিজেই আমার আগুনের সাহায্যে উঠছি। এটাকে আমি নাম দিয়েছি একটা। নাম না দিলে কীরকম আজব লাগে। যেহেতু জেট এভাবেই ফুয়েল দিয়ে আকাশে উড়ে, তাই আমি এটাকে নাম দিয়েছি জেট স্কিল ক্ষমতা। ডান পা এবং তালু দিয়ে হাই স্পিডে আগুন বের করলে অনেকটা সুরসুরি লাগে। থর পুরো স্পিডে মিওনিরের সাহায্যে উড়ে যাচ্ছে, আর এদিকে আমি তার স্পিডের সাথে তাল মিলাতে পারছি না। আমার এই ক্ষমতাটা নিয়ন্ত্রণ করতেও সমস্যা হচ্ছে অনেক, কারণ এক হাত এবং এক পা দিয়ে আগুন বের হলে আমার এক সাইড নিয়ন্ত্রণে থাকে, কিন্তু অন্যটা থাকে না। অন্যটা নিয়ন্ত্রণে না থাকার ফলে আমি বাম সাইডের দিকে বেশি হেলে যাচ্ছিলাম। এতে আমার স্পিডের সাথে দিক নিয়ন্ত্রণটা করতে কষ্টকর হয়ে যাচ্ছে। আমার মাথায় হঠাৎ আরেকটা বুদ্ধি আসলো। আমি এর আগে আমার গড হ্যান্ডকে ব্যবহার করেছিলাম, কিন্তু তাতে কোনো ফল আসেনি। আমি পিঠের পাশটা হাতকে যে কোনো আকৃতি দিয়ে কন্ট্রোল করতে পারি, একদম যে কোনো আকৃতিতেই দিতে পারি। শুধু আমাকে সেই জিনিসটা আকৃতি সম্পর্কে ভাবতে হবে। আমি গড হ্যান্ডকে এর আগেও ব্যবহার করেছিলাম আমার ডানার আকৃতি দেওয়ার জন্য, তবে সেটায় কোনো কাজ হয়নি। ডানা বানালেও সেটা উড়তে সাহায্য করে না আমাকে, শুধু দেখতেই ভালো লাগে। কিন্তু আমি এবার আমার উড়াটাকে নিয়ন্ত্রণ করার একটা বুদ্ধি পেয়েছি। পৃথিবীতে উড়োজাহাজ তৈরি হতো দুই সাইডে দুটো পাকা সহ। অবশ্য প্লেনের মডেলটা পাখির ডানাকে দেখেই বানানো হয়েছিল। প্লেনের ডানা প্লেনকে নিচে থেকে উঠতে এবং ভারসাম্য নিয়ন্ত্রণ রাখতেই ব্যবহার করা হয়। তাছাড়া যেখানে আসল কাজ ফুয়েলের হয়ে থাকে। যাই হোক, আমি সেটাই করতে পারি এখন। আমি যদি আমার এই জেট ক্ষমতার সাথে গড হ্যান্ড দিয়ে ডানা বানিয়ে ব্যবহার করতে পারি, তাহলে আমি আমার শরীরের দিক নিয়ন্ত্রণ ঠিক করতে পারবো। দেরি না করে আমি আমার পিঠ থেকে দুটো হাত বের করলাম। দুটো হাত দিয়েই দুই সাইডে বড় বড় দুটো ডানার আকৃতি দিলাম। এত লম্বা এবং বড় ডানা কারো হয় না, আর আমার ডানা পাখির পলকের মতো দেখতে না, স্বচ্ছ সাদা ডানা তৈরি হয় গড হ্যান্ড থেকে, যেটার এই পাশ থেকে ওই পাশ কিছুটা দেখা যায়। যেহেতু আগের দুনিয়ায় আমি ডানাকে নিয়ন্ত্রণ করেছি, তাই দুটো হাত দিয়ে ডানা বানিয়ে সেগুলোকে নিয়ন্ত্রণ করা কষ্টকর হলো না। আমি ভেবেছিলাম আমি এই ডানা দিয়েই উঠতে পারবো, কিন্তু এই রিয়েলিটিতে সেটা কাজ হয় না। আমি এবার আমার ডান হাত এবং পায়ের তালু থেকে আরও স্পিডে আগুন বের করতে লাগলাম, যেটা আমাকে আরও স্পিডে সামনে পাঠাচ্ছে। আর দুটো হাত বানানোর ফলে এবার আমার দিকে নিয়ন্ত্রণে থাকছে। আমার আর সমস্যা হচ্ছে না। থরকে আমি আমার অ্যাট্রিবিউটের আগুনের পুরো স্পিডেও ধরতে পারলাম না। থর আমার পাশে এসে বলতে লাগলো, কি হলো, হাঁপিয়ে গেলে নাকি? আপনাকে ধরা আমার পক্ষে সম্ভব নয়। আপনার মিউনির এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে আলোর বেগ থেকে 10 গুণ দূরত্বে চলাচল করতে পারে, আর সেখানে আমি কিছুই না। তোমার কাছে তো আরও একটা অস্ত্র রয়েছে, যেটার সঠিক ব্যবহার তুমি জানো না। কি সেটা? এক্সোনিয়া শুধু ডাইমেনশন পোর্টালের জন্য ব্যবহার করা হয় না, বরং ডাইমেনশন স্পেস ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াও যায়। কিভাবে? এটা ডাকুলা আমাকে বলেছিল যখন ওর হোটেলটা তোমার থেকে অন্য জায়গায় চলে যায়। এই প্রশ্ন আমারও। তার হোটেল কিভাবে অন্য জায়গায় গেল? ডাকুলার কাছে তার পুরো হোটেলকে টেলিপোর্ট করার ক্ষমতা রয়েছে। তুমি যখন পোর্টাল তৈরি করলে, তখন সেখানে এক্সোনিয়ার সাহায্যে একটা ডাইমেনশন স্পেস তৈরি হয়েছিল। তুমি তখন যেখানে চরিত্র সঠিকভাবে মনে করবে সেখানে টেলিপোর্ট হয়ে যাবে। আপনার কথা আমি বুঝতে পারিনি। আচ্ছা, তাহলে জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, তবে প্রথমে নিচে নামতে হবে। আমি নিচে নেমে গেলাম থরের সাথে। এরপর থর আমাকে বলতে লাগলো, এবার একটা স্লাইস দিয়ে একটা পোর্টাল তৈরি করো। হ্যাঁ, আমি পোর্টাল তৈরি করলাম লিম্বোতে যাওয়ার জন্য।
এবার তুমি মনে মনে লিম্বোর কথা ভাববে না। যেহেতু তুমি পোর্টাল তৈরি করেছো, তাই তুমি যেখানের কথা ভাববে সেখানেই তোমাকে পাঠিয়ে দিবে। আচ্ছা, আমি ওই পাশের গাছের উপরে যাওয়ার কথা ভাবছি। আচ্ছা, এবার যেখানে স্লাইস দিয়েছিলে সেখানে আর একটা স্লাইস দিয়ে প্লাস চিহ্ন করো। এতে তোমার জন্য ডাইমেনশন স্পেস তৈরি হবে এবং সেটা তোমাকে তোমার ভাবনার জায়গায় টেলিপোর্ট করে নিয়ে যাবে। থরের কথা আজব লাগলো, তারপরও চেষ্টা করে দেখলাম। আরেকটা স্লাইস দিয়ে প্লাস বানালাম। তখন গাঢ় মাটি কালারের মতো একটা রং ছিল, কিন্তু এবার পোর্টাল নীল রঙের হয়ে গেল। আমি ঢোক গিলে সেটার ভিতরে ঢুকে পড়লাম এবং বের হলাম সোজা আকাশের উপর থেকে নিচে পড়তে লাগলাম। নিচে থর দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেখানে থেকে পোর্টালে ঢুকেছি আমি তার অনেক উপরে থেকে বের হয়েছি। আমি এবার জেট ক্ষমতার ব্যবহার করলাম না, বরং 5টা হাত বের করলাম পিঠ থেকে এবং তাদেরকে আমি নিচে পড়ার আগে আমার পায়ের নিচে মেঝের মতো বানিয়ে নিলাম এবং হাতগুলো মাটিতে পড়ার আগে আমি একটা লাফ দিলাম। এতে করে আমার স্পিড পুরো স্বাভাবিক হয়ে গেল লাফ দেওয়ার ফলে, এবং আমি থরের সামনে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলাম। এভাবে যত উপরে থেকেই পড়ি না কেন, নিচে আমার তৈরি গড হ্যান্ডের মেঝে স্পর্শ করার কিছুটা আগে যদি আমি লাফ দিই তাহলে আমার কাছে মনে হবে আমি 1 ফিট উচ্চতা থেকে লাফ দিয়েছি। যাই হোক, এটা অনেক ক্ষতিকর, একটু এদিকে সেদিক হলেই সব শেষ। মনে হচ্ছে তোমার ট্রেনিংয়ের প্রয়োজন এটা নিয়ে, কিন্তু প্রথমবারে যে করতে পেরেছো এটাই অনেক। হ্যাঁ, তবে আমি বুঝতে পারতেছি না ড্রাকুলা এটা ব্যবহার করেছিল কিভাবে। আমি তো তখন ডাবল স্ল্যাশ দিয়েছিলাম না। তুমি কি জানো না, আগের দুনিয়ায় 11টা ডাইমেনশন ব্লেড ছিল ঠিক এক্সোনিয়ার জন্য, আর 11টা এক এক দুনিয়ার এক একজনের কাছে সুরক্ষিত ছিল। হ্যাঁ, ডাকুলার কাছে মনস্টার ওয়ার্ল্ডের ব্লাড সোর্স লুকারিও রয়েছে। ও ড্রাকুলাকে দুটো স্লাইডস দিতে হয় না, সে লুকারিয়ের ব্যবহার অনেক ভালোভাবে করতে পারে, তার শুধু একটা স্লাইডসই প্রয়োজন হয়। এখন বুঝতে পেরেছি কিভাবে ড্রাকুলা আগের রিয়েলিটি ধ্বংসের আগেই লিম্বোতে যেতে পেরেছে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, যদি তার কাছে এক্সোনিয়ার মতো ডাইমেনশন ব্লেড থাকে তাহলে সে তো এখনও এখানে অনেক আগে আসতে পারতো, সেটা করলো না কেন? ডাইমেনশন ব্লেড যেটাকে বলা হয় সেটা 11টার এক একটা ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতা তাদের রিচার্জও করতে হয়। আমাদের অ্যাডজাগার্ডের একটা ছিলে যেটার নাম ছিল হোফান্ড, সেটা হাইমডালের কাছে ছিল এবং বায়োস্কোপের ব্রিজ নিয়ন্ত্রণ করা হতো সেটা দিয়ে। সেটা তার ব্যবহারকারীকে এরকম ক্ষমতা দিত যে এ পুরো দুনিয়ার সবাইকে দেখতে এবং শুনতে পারবে, কিন্তু এর বদলে ব্যবহারকারীর সমস্ত জীবন তলোয়ারকে দিয়ে দিতে হতো। ঠিক বাকি তলোয়ারদের ব্যবহার করার জন্যও কিছু প্রয়োজন হয়। এটা তো আমি জানতাম না। হ্যাঁ, যেমন তোমার এক্সোনিয়া, এটা চাঁদের আলো থেকে তার ক্ষমতা গ্রহণ করে এবং সেটা ব্যবহার করে। যদি তুমি রাতে চাঁদের আলোর নিচে এক্সোনিয়া ব্যবহার করো তাহলে সেটা অনেক ভয়ানক হবে। আর ড্রাকুলার লুকারিও? সেটার নামই দ্য ব্লেড সোর্স। সেটার জন্য মানুষের রক্ত প্রয়োজন হয়। মানুষের 1 ফোঁটা রক্তের মাধ্যমে একবার ডাইমেনশন স্নাইটস ব্যবহার করা হয়, আর রক্ত না থাকলে সেটা ব্যবহার করা যাবে না। ডাকুলা সেটা ব্যবহার করতো না, তার জীবন পৃথিবীর ইংল্যান্ডে ভালোই যাচ্ছিল, তবে ভয়ানক কিছু একটা হবে সেটা সে আগেই বুঝতে পেরেছিল তার টেলিপ্যাথিক ক্ষমতার মাধ্যমে। তাই সে তাড়াতাড়ি করে একজন মানুষের থেকে কিছুটা রক্ত লুকারিওকে দিয়ে তার পুরো হোটেলকে টেলিপোর্ট করে লিম্বোতে নিয়ে যায়। এখন আমি পুরো কাহিনীটা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে চলুন ড্রাকুলার কাছে যাওয়া যাক। হ্যাঁ, থরের কাছ থেকে অনেক কিছুই জানতে এবং শিখতে পেরেছি। অবশ্য জ্ঞান শক্তি, যার যত জ্ঞান আছে সে ততই শক্তিশালী। আমি এতদিন এত কিছু জানতাম না বলে এসব করতে পারবো এটা ভাবিনি কখনো, কিন্তু থরের সাহায্যে যখন নতুন কিছু জানতে পারলাম এটা আমাকে ভালোই সাহায্য করবে সামনে। এবার আমি উঠছি না, বরং থরের হাত ধরছি। আমার পিঠ থেকে একটা গড হ্যান্ড বের করে অনেকটা বলা যায় আমি ঝুলে আছি। মনে হচ্ছে আমার পিঠের সাথে কেউ দড়ি দিয়ে বেঁধে রেখেছে।
থর এত স্পিডে উড়ে যাচ্ছে যেটার কারণে আমি কিছুই দেখতে পাচ্ছি না। মিওনির এর স্পিড আমি আজকে ভালোভাবে বুঝতে পারলাম। আমাদের এই নতুন দুনিয়াটার আকার অনেক বড়। পৃথিবীর ভাষায় বললে এটা অনেক বড় গ্রহ। পৃথিবীর আকারের থেকেও 20 গুণ বড় একটা গ্রহ, যেটার মধ্যে এতদিন 3টা রাজ্য ছিল। রাজ্যগুলো সবচেয়ে ছোট, শহরগুলো অনেক বিশাল সাইজের, কিন্তু সেগুলো ক্যাপিটালের তুলনায় অনেক ছোট। যাই হোক, এত বড় গ্রহের ঘূর্ণয়ন দিতে থরের কিছু মুহূর্ত লাগবে, যদি থর তার মিওনিরের পুরো স্পিডে উড়ে। তারপরও এখন যেভাবে উঠছে সেভাবে মনে হচ্ছে 1 ঘন্টা লাগবে পুরো গ্রহ একবার ঘুরে আসতে। আমাদের বেশিক্ষণ লাগলো না ড্রাকুলার হোটেলে পৌঁছাতে। আরও আগে থরের হাত ধরে আসলে হয়তো আরও আগে চলে আসতাম। ড্রাকুলার হোটেলটা বিশাল একটা জঙ্গলের মাঝখানে অবস্থিত, যেটাকে দেখা যাবে না পাশ থেকে। আমি এবং থর ঢুকে পড়লাম ড্রাকুলার নতুন প্যালেসে। জানি না সে আমাকে কি বলবে। আমি ড্রাকুলার হোটেলে পৌঁছে গেলাম। একদম বনের মধ্যেখানে তার হোটেলটা অবস্থিত রয়েছে। বনটা পুরো একটা রাজ্যের 20-30টা শহরের সমান হবে, আর তার ঠিক মাঝখানে ড্রাকুলার হোটেলে টেলিপোর্ট হয়ে এসেছে। আমি বুঝতে পারছি না এখানে সে রাজ্য তৈরি করবে কিভাবে। কেউ উড়ে না আসলে বনের মধ্যে নিশ্চিত হারিয়ে যাবে। ড্রাকুলার প্ল্যান কি আমি বুঝতে পারছি না। তার মাথায় কি আছে সেটা তো আমি তার সাথে কথা বলেই বুঝতে পারবো। আপাতত আমি হাঁটতে লাগলাম, আবারও থরের সাথে সবগুলো রুম চেক করতে লাগলাম। অনেক বড় হোটেলটা, আর রুমের সংখ্যাও অধিক, তাই খুঁজতে খুঁজতে সমস্যা হচ্ছে। হোটেলটা চারদিক দিয়ে উঁচু বানানো হয়েছে, তবে মাঝখানে অনেকটা অংশ নিয়ে নিচু, যেখানে আমি লিম্বো ডাইমেনশনে ট্রেনিং করেছিলাম। যেখানে ঘাসের একটা মাঠ আছে, সুন্দর একটা বাগান আছে, কয়েকটা বিশাল গাছ আছে এবং একটা সুন্দর পুকুরও আছে। আমি ভাবলাম সেখানে হয়তো ড্রাকুলা আছে, তাই আমি সোজা সেখানে চলে গেলাম থরের সাথে করে। যেহেতু থর এখানে অনেকটা সময় কাটিয়েছে লিম্বোতে, তাই পুরো এই হোটেলটা তার চেনা হয়ে গেছে। থর আমাকে সেই মাঝখানে ফাঁকা মাঠে নিয়ে গেল। আমি মাঠের বাগানের এক পাশে প্রিন্সেস এলিনাকে দেখতে পেলাম, কিন্তু ড্রাকুলার কোনো খবর পেলামই না। আমি প্রিন্সেসের কাছে এগিয়ে গেলাম। প্রিন্সেস কাঁদতেছিল বাগানের পাশে দাঁড়িয়ে। কি বলবো বুঝতে পারছি না। আমাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরলো। কিছু বলার মতো খুঁজে পেলাম না। এরকম মনে হচ্ছে ড্রাকুলা কিছু করেছে ওর সাথে, হয়তো খারাপ কিছু। কিছু কি হয়েছে প্রিন্সেস? কত কিছু হয়েছে, তুমি কিচ্ছু করলে না যখন এই শয়তান আমাকে নিয়ে আসলো। প্রিন্সেস কি হয়েছে বলুন আমাকে, এভাবে না কেঁদে। ওই মনস্টারটা আমাকে সবটা সময় খারাপ কিছু করেছে? আমাকে তার রাজ্যে রানী বানানোর জন্য জোর করেছে। আমি সবটা সময় না বলে দিয়েছি, কিন্তু তারপরও আমার উপর বিভিন্ন ধরনের আজব ম্যাজিকের ব্যবহার করেছে। ও এই ব্যাপার। হ্যাঁ, আমি এখানে থাকতে চাই না জ্যাক, তুমি আমাকে নিয়ে যাও। আমার মনে হয় না পুরো একটা রাজ্য আমাদের উদ্ধার করতে আসলেও আমরা ড্রাকুলার থেকে বাঁচতে পারবো। আর ড্রাকুলা খারাপ কোনো লোক না। তুমি তাকে চেনো? হ্যাঁ। তাহলে তাকে বলো আমাদেরকে ছেড়ে দিতে। মনে হয় না সেটার প্রয়োজন হবে। প্রথমে শুনি কি বলে সে। আমি প্রিন্সেসের সাথে কথা বলছিলাম, আর তখনই ড্রাকুলা চলে আসলো। ড্রাকুলা আমার কাছে এসে আমার কাঁধে হাত দিল এবং সাথে সাথে আমরা দুজনে টেলিপোর্ট হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না কোথায় আসলাম, কিন্তু মনে হচ্ছে কোনো রুমের মধ্যে আছি আমরা। রুমের মধ্যে একটা সোফা, একটা ফ্রিজ, একটা টেলিভিশন এবং সোফার উপরে বসে আছে আমার ডেভিল বন্ধু, যার সাথে লিম্বোতেই দেখা হয়েছিল ড্রাকুলার অ্যাসগার্ড নামক হোটেলে। ডেভিল সত্তার হাতে পপকর্ন যেটা সে খাচ্ছে এবং টেলিভিশন দেখছে। আমি টিভি থেকে অনেকটা অবাক হলাম, বেশি অবাক হলাম কারণ সেটা চলছে এবং সেটার মধ্যে নতুন দুনিয়ার দৃশ্য দেখা যাচ্ছে। মূলত টিভিতে আমার এবং লুকের ফাইটের দৃশ্য চলছিল। কিভাবে চলছে সেটা আমি বুঝতে পারছি না, তবে এটা জানার ইচ্ছা আমার আছে। আমাকে এটা কোথায় আনলেন এবং এখানে আমার লড়ার দৃশ্য কিভাবে টিভিতে চলতেছে? দুনিয়াতে পা রাখার পর থেকে অনেক কিছু হয়েছে। নতুন দুনিয়া সম্পর্কে সবকিছু জানতে পেরেছে তোমার ব্রেনে থাকা জ্ঞান থেকে, এবং সেটাকে আমি নতুনভাবে কাজে লাগিয়েছি। যেহেতু ম্যাজিক্যাল এই দুনিয়াতে সেন্সের কোনো অস্তিত্ব নেই, তাই আমি ম্যাজিক এবং সেন্সের মাধ্যমে কিছু আবিষ্কার করেছি। এই লিম্বেতে এসো। ও তাহলে এটা লিম্বো ডাইমেনশন। হ্যাঁ, আমার থাকার একটা জায়গা প্রয়োজন ছিল। আমি যেহেতু স্বাধীন হয়ে থাকতে চাই,
আর সেটার জন্য এই লিম্বই আমার জন্য পারফেক্ট জায়গা। আমার থাকার জন্য ড্রাকুলা এই জায়গা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা লিম্বি ডাইমেনশন। আমি এখানেই আমার অনেক সময় কাটিয়েছি। এত করে দুনিয়াতে আমার সবটা সময় বেঁচে গেছে। আমি আমার সব কাজ দ্রুত করতে চেয়েছি, তাই আমার সকল গবেষণা এখানেই করতে হয়েছে। কীরকম গবেষণা? টিভিতে দেখতেই পাচ্ছ তোমার লড়াই এর দৃশ্য, যেটা রেকর্ড হয়ে আছে। এটা রেকর্ড করা হয়েছে আমার এই ম্যাজিক্যাল ড্রোন এর সাহায্যে, যেটা আমি সায়েন্স এবং ম্যাজিকের সংমিশ্রণে বানিয়েছি। যেহেতু এটা সামান্য ম্যাজিক পাওয়ারের সাহায্যে চলে, তাই আমি পুরো 2 কোটি ড্রোন বানিয়েছি, যেটা পুরো দুনিয়াতে ছড়িয়ে আছে এখন। 2 কোটি ড্রোন? এত ড্রোনের জন্য তো মারাত্মক পরিমাণ ম্যাজিক পাওয়ারের প্রয়োজন হবে। হ্যাঁ, সেটা সত্যি, আর সেটার জন্যই ব্যবস্থা নিয়েছি। আমি সেগুলোতে সোনার প্যানেল ব্যবহার করেছি, যেটা সূর্য থেকে আসা ম্যাজিক পাওয়ার অ্যাবজর্ব করবে। সবচেয়ে অবাক করার বিষয়, এর মিনিট পাওয়ার অ্যাবজর্ব করার পর একটু ড্রোন 2-3 দিন চলতে পারবে। তাহলে আপনার এই ড্রোন এরসাকেও ছিল? হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলুন, আপনি এরসাকে কিভাবে প্রবেশ করলেন? আমার জানা মতে সেখানে রানীর আদেশ ছাড়া কেউই প্রবেশ করতে পারতো না। আমি যখন তোমার শার্ট বের করেছিলাম, তখন তোমার স্মৃতিও আমার নিজের মধ্যে ট্রান্সফার করে নিয়েছিলাম, যার কারণে এই নতুন দুনিয়া সম্পর্কে জানতে আমার অসুবিধা হয়। আর সেটা থেকেই জানতে পেরেছি এয়ারশাফট যেটা আগের দুনিয়াতে হ্যান্ডেল হ্যাভেন, সেটার সুরক্ষা অনেক আগের দুনিয়ার আন্ডারওয়ার্ল্ডের মতো, যেখানে ডেভিল কিংয়ের আদেশে ছাড়া কেউই আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ করতে পারতো না। তো কিভাবে ঢুকলেন? তোমার জানা উচিত, কারণ তুমি নিজেই ডেভিল কিং ছিলে, আর আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ করার সব উপায় সম্পর্কেও তোমার জ্ঞান আছে। আমি বুঝতে পারছি না, এই বিষয়ে আমার মনে পড়ছে না। আন্ডারওয়ার্ল্ডে ডেভিল কিং এর আদেশ ছাড়াও প্রবেশ করা যেত, সেটার জন্য নিজের জীবন দান করতে হতো। এবার তো মনে পড়েছে। হ্যাঁ, তবে সেটার জন্য কাকে ব্যবহার করেছে? আমার নিজের কে আমি আমার শরীর থেকে একটা ক্রেন তৈরি করেছি, যে নিজের জীবন ত্যাগ করে এয়ারশাককে গেট খুলে দিয়েছে। আমি প্রথমে শিওর ছিলাম না, তবে এয়ারশাক আগের আন্ডারওয়ার্ল্ডের মতোই। ও, এখন বুঝতে পেরেছি। তাহলে আমাকে এখানে আনলেন কেন? দেখো, আমি চাচ্ছি প্রিন্স এলিনা নিজেই রাজি হোক আমার রাজ্যের রানী হওয়ার জন্য। কিন্তু আপনি এটার জন্য প্রিন্সেস এলিনাকেই সিলেক্ট করলেন কেন? কারণ তার মাঝে স্পেশাল কিছু আছে। আমার যতদূর জানা, এই দুনিয়ায় আমি একজন যার কাছে ভ্যাম্পায়ার গডের উপাধি রয়েছে, আর প্রিন্সেস এলিনা হবে দ্বিতীয় যে উপাধি পাবে। তাহলে আপনি এখানে ভ্যাম্পায়ার রাজ্য করতে চাচ্ছেন? সেটার জন্য তো ইগুলডালিয়া দখল করলেই হতো। ওহ, আমি কেন ভ্যাম্পায়ার রাজ্য না, বরং আমাদের পৃথিবী আবার এখানে তৈরি করতে যাচ্ছি, যেটা পুরো পৃথিবীর মানচিত্রের মতো হবে। এটা কি সম্ভব? অবশ্যই, এবং আমি নিশ্চিত সেটা এলিনা রানী হয়ে অনেক সুন্দর করে কন্ট্রোল করতে পারবে। এটার জন্য একটা মানুষকে খুঁজলে ভালো হতো না? যেহেতু মানুষের রাজ্য করতে চাচ্ছেন, কিংবা নিজেই করতে পারতেন সেই কাজ। রাজ্য পরিচালনা অনেক প্রকার একটা কাজ। আমি রাজার আসন সেটার জন্যই ছেড়ে দিয়েছিলাম সেটা স্যার। হ্যাঁ, অনেক বাজে একটা কাজ। আমি ড্রাকুলার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম। তার বয়স আমাদের থেকে অনেক, কারণ আমার আগের 2 ডেভিল কিংকে সে নিজ চোখে দেখেছে এবং তাদের সাথে লড়েছেও। আর সে মানুষের ব্লাডের সাহায্যে তার বয়স এবং ক্ষমতা ঠিক রেখেছে। তাছাড়া সে এখানে পৃথিবী বানাতে চাচ্ছে, কারণ তাতে তারই লাভ হবে। তবে তার মূল উদ্দেশ্য কি সেটা অর্থাৎ আমার অজানা। সে কোন স্পেল ব্যবহার করতে পারে, এটা অনেক অনেক ভয়ঙ্কর স্পেল, যেটা ডেভিল কিংদের কাছে এবং অ্যাঞ্জেল কিংদের কাছে থাকতো। একটা সময় আমার কাছে ছিল, তবে আমি সেটা ব্যবহার করতে পারিনি। যাই হোক, আপাতত আমি ড্রাকুলার কথা শুনতে চাই। তার বিরুদ্ধে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই, তাই তার কথা শুনে মনে হচ্ছে না সে খারাপ লোক। শুধু দেখা যাক সামনে কি হয়। আচ্ছা ড্রাকুলা, তাহলে আমি কি করব এখন? আমি প্রিন্সেসকে যতবার প্রপোজাল দিয়েছি রানী হয়ে যাওয়ায় সে মানা করেছে, এবং তার জন্য তার উপর মাইন্ড কন্ট্রোল অনেক স্পেশাল ব্যবস্থা করেছে, কিন্তু কোনো কিছুইতে কাজ হয়নি। আমার টেলিপ্যাথিক ক্ষমতা দিয়ে আমি তার মনের কথা শুনতে পাই,
যেখানে সে সবসময় তোমাকে নিয়ে ভাবছিল। আমি আমি বুঝতে পারলাম তাকে রাজি করানোর জন্য তোমাকেই প্রয়োজন। আমি প্রিন্সেসকে বলেও সে এখানে রানী হওয়ার জন্য রাজি হবে না। সেটাও আমি একটু আগে তার মনের কথা শুনে বুঝতে পেরেছি। ও, তাহলে কি করবো আমি এখন? আমি তোমাকে আমার রাজ্যের রাজা বানাবো এবং তোমার সাথে প্রিন্সেস এর বিয়ে দিয়ে তাকে রানী বানাবো। এটা কোনো কথা? আমি রাজা হব না। রাজা হওয়ার কোনো কোয়ালিটি আমার মধ্যে নেই। তাহলে কি আমাকে বিয়ে করতে বলতেছো? মনে হয় না আমার বয়স শুনে সে রাজি হবে। না না, সেটাও করতে হবে না। তার চেয়ে আমি আপনাকে বুদ্ধি দেই একটা। হ্যাঁ, আমাকে হালকা পিটাবেন আপনি, আর প্রিন্সেসকে গ্র্যাভিটি স্পেলের মধ্যে রাখবেন যাতে সে কিছু করতে না পারে। আমাকে বাঁচানোর জন্য হয়তো সে রানী হওয়ার জন্য রাজি হয়ে যাবে। যদি না হয়? সেটাও আমি জানি না, তবে আপনি নিশ্চয়ই তার মনের কথা জেনেছেন। যদি আমি তার মনের মধ্যে থাকি তাহলে নিশ্চয়ই রাজি হবে। যাক, তাহলে তোমাকে পিটানোর একটাই সুযোগ পেয়েছি। আমি ভাবছিলাম এরকম সুযোগ হয়তো হবে না। ধন্যবাদ তোমাকে। যাই করেন সব কিছু আস্তে করেন। সেটা তো সময়ই বলে দিবে। তাহলে যাওয়া যাক। তাহলে টিভি দেখো তুমি, আমি তোমার শরীরের মালিককে টিপিয়ে আসি। হুট করেই ডেভিল সত্তা বলল, আমার পক্ষ থেকেও দুটো মেরো, আর লাইভ যেন দেখতে পাই এখানে। হ্যাঁ, অবশ্যই। কি হয় এখন কে জানে। ড্রাকুলা আমাকে টেলিপোর্ট করলো আবারও লিম্বোতে। আমি হয়তো ভুল একটা বুদ্ধি দিয়েছি। আমাকে পিটানোর থেকে ভালো একটা বুদ্ধি দিলে ভালো হতো। পিটুনি খাওয়ার থেকে তো বিয়ে করলেও ভালো হতো। কমপক্ষে তাতে এনার আদর তো পেতাম। যাই হোক, রাজা হওয়ার ইচ্ছা আমার নেই, আর বিয়ের বয়স আমার হয়নি। প্রিন্সেসকে বিশ্বাস করানোর জন্য ভালো একটা ফাইট করতে হবে ড্রাকুলার সাথে, আর জানি সেটাই আমার অবস্থা ভয়ানক হবে। আর প্রিন্সেস সেটা দেখে রাজিও হয়ে যাবে রানী হতে। এখন সময় বলে দিবে সব। ড্রাকুলার সাথে লড়ার আমারও অনেক ইচ্ছা। এমনিতেও সে অনেক শক্তিশালী, আর তাছাড়া নতুন দুনিয়াতে সে আরও বেশি শক্তিশালী হয়েছে পাওয়ার লেভেলের জন্য। যাই হোক, আমার ইচ্ছা তার সাথে লড়া, এবং কতটা শক্তিশালী আমি সেটা আমার পরীক্ষা করা দরকার। আমি চাচ্ছি না লড়াইয়ের সময় ড্রাকুলা আমার হার্ট বের করুক, তাই তার থেকে দূরে থাকাই সবচেয়ে ভালো হবে। আমাকে ড্রাকুলার সাথে লড়তে হলে এবার এক্সোনিয়া ব্যবহার করতে হবে। এক্সোনিয়া যদিও আমি কাছাকাছি লড়াইয়ে কিছুটা ব্যবহার করতে পারি, তবে সেটা আমাকে দূরেও ব্যবহার করা শিখতে হবে। ড্রাকুলা আমাকে নিয়ে চলে আসলো লিম্বো থেকে। আমি একটা জিনিস খেয়াল করেছি, ড্রাকুলা তার তলোয়ারের ব্যবহার করছে না লিম্বো থেকে বের হতে, বরং সাধারণ টেলিপোর্টেশন স্পেলই সে লিম্বো থেকে বের করে দিল আমাদের দুজনকেই। এটা সম্ভব কি না আমি আদৌ জানি না। যেহেতু টেলিপোর্টেশন স্পেল আমার জানা নেই, তাই আমি সেটার সম্পর্কে বেশি কিছু বলতে পারবো না। টেলিপোর্টেশন স্পেল সম্পর্কে যতটা জানি তা হলো এটার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। শুধু সেই জায়গাতেই যাওয়া যায় যেখানে অন্তত একবার যাওয়া হয়েছে, কারণ এই স্পেল ব্যবহারের সময় গন্তব্যস্থলের সঠিক দৃশ্য কল্পনা করতে হয়। আগের দুনিয়াতে লিম্বো ডাইমেনশনে 11 দুনিয়ার ডাইমেনশন ছিল একটা, এবং সেটার সমান ডাইমেনশনই হলো লিম্বো ডাইমেনশন, যেখানে সময়ের কোনো মূল্য নেই। এক ডাইমেনশন থেকে অন্যটায় ডাইমেনশন ব্লেড ছাড়া যাওয়া যায় না। তবে ড্রাকুলার ডাইমেনশন ব্লেড ব্যবহার না করে আমাকে এবং সে নিজে কিভাবে টেলিপোর্ট হলো আমি বুঝলাম না। নাকি তার ব্লেডটা অদৃশ্য, সে বাদে হয়তো কেউই দেখতে পারবে না। যাই হোক, আমি তাকে জিজ্ঞাসা করলাম না, কারণ এনার সামনে এসেছি। আমরা সঠিক সময় সেই জায়গায় আছে যখন আমরা এখানে থেকে টেলিপোর্ট হয়েছি, তাই প্রিন্সেসও আমাদের টেলিপোর্টের কোনো বিষয়ই জানে না। যদিও হালকা অস্বাভাবিক নাড়াচাড়া দেখেছে, সেটাতে কোনো সন্দেহ হবে না তার। ড্রাকুলা এবার বলতে লাগলো, প্রিন্সেস এলিনা, আপনি একমাত্র ব্যক্তি যে কিনা আমার নতুন রাজ্যকে পরিচালনা করতে পারবেন এবং এটাকে সম্পূর্ণ মানুষ নির্ভর একটা রাজ্য করে তুলতে পারবেন। আমি আপনাকে কতবার বলেছি আমি আপনার এই জনশূন্য রাজ্যে রানী হতে রাজি নই। দেখুন, শেষবার বলবো, যদি রাজি হন আমি কিন্তু জোর খাটাতে বাধ্য হব। যা ইচ্ছা করেন আপনি, আমি কিছুতেই রাজি হব না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা সুযোগ দিচ্ছি। আমাকে যদি হারাতে পারো তাহলে আপনি সহ জ্যাক আপনার মন মতো এখান থেকে চলে যেতে পারবেন।
আমি মানা করব না। ঠিক আছে, আমি রাজি। তবে আমি লড়বো না, জ্যাক লড়বে আমার সাথে। যদি জ্যাক আমাকে হারাতে পারে তাহলে আপনি এবং জ্যাক যেতে পারবেন এখান থেকে। আমরা দুজনেই লড়বো আপনার সাথে। না, সেটা হবে না। আপনি অনেকটা আমার মেয়ের মতো, তাই আমি আপনার সাথে লড়তে চাই না। প্রিন্সেস, আপনি চিন্তা করবেন না, আপনি তাকে হারিয়ে আপনাকে এখান থেকে নিয়ে যাব। কিন্তু জ্যাক, সে অনেক শক্তিশালী, তুমি পারবে না একা। আপনি চিন্তা করবেন না, আমি এবং ড্রাকুলা মাঠটার মাঝখানে এসে দাঁড়ালাম। দুজনে দাঁড়িয়ে আছি। ড্রাকুলাকে তেমন সিরিয়াস দেখা যাচ্ছে না, তবে আমি নিজে সিরিয়াস, কারণ আমি জানি ড্রাকুলা অনেক শক্তিশালী, তাকে হারাতে পারবো না আমি। তারপরও তার সাথে লড়তে আমি অনেকটা শক্তিশালী হব, সেটা আশা করা যায়। লড়াই করতে ভালো লাগলেও প্রতিটা যন্ত্রণা সহ্যের বাইরে। এক একটা হাড়ের ব্যথা অনেক মারাত্মক হয়, যদিও সেগুলো হিল হয়ে যায়, তারপরও সে ব্যথা সহ্য করা অনেক বেদনাদায়ক। আমি দাঁড়িয়ে না থেকে হাতে প্রথমে ভিরুদা এবং ভ্যালিকে দিলাম। আমি ভ্যালির ক্ষমতা নতুনভাবে ব্যবহার করতে শিখেছি। কারো থেকে দৌড়ে যাওয়ার থেকে ভ্যালির তলোয়ারের থেকে পানি আমাকে সাহায্য করবে সামনের দিকে যেতে। সাগরের পানির স্রোতে কাঠের তৈরি সার্ফবোর্ড দিয়ে অনেকটা দূরে যাওয়া যায়। যদিও আমার কাছে কাঠের তৈরি কোনো কিছুই নেই, কিন্তু আমি বাম হাত দিয়ে ভ্যালির হাতল ধরেছি এবং দুই বা ভ্যালির ব্লেডের উপরে রেখেছি, আর বিশাল পানির স্রোত ভ্যালির তলোয়ার থেকে বের হচ্ছে, যেটা আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আমি পানির স্রোতের প্রচণ্ড স্পিডে ড্রাকুলার দিকে এগিয়ে গেলাম। প্রথমেই অনেকটা পানি ড্রাকুলার কাছে চলে গেছে। পানিতে ভ্যাম্পায়ারদের চলাচলের স্পিড কিছুটা কমে যায়, তাই এটা আমার পক্ষে কিছুটা ভালো হবে। আমি বাম হাত দিয়ে ভ্যালির হাতল পায়ের নিচে ধরে রেখেছিলাম এবং ডান হাতে ভেরুদাকে নিয়ে ড্রাকুলার দিকে এগিয়ে যাচ্ছি। ড্রাকুলার সামনে গিয়ে আমি দুটো তলোয়ার ভালো করে হাতে ধরে আমি ড্রাকুলার সাথে লড়তে লাগলাম কাছাকাছি। প্রথমে ভেবেছিলাম দূরে থেকে আক্রমণ করব, কিন্তু একবার সামনে থেকে আক্রমণ করে দেখে নেই কি হয়। আমার প্রতিটা তলোয়ারের আঘাত ড্রাকুলার নড়াচড়া করে এগিয়ে যাচ্ছে। ওর স্পিড এতটা যে ওর হাত কিংবা কোনো তলোয়ারের ব্যবহার করতে হচ্ছে না, শুধু নড়াচড়া করে আমার আল্ট্রা স্পিডের তলোয়ারের আঘাতগুলো এড়িয়ে যাচ্ছে সে। আমি অনেকটা রেগে গেলাম এবং তলোয়ারের সাথে পিঠ থেকে 5টা গড হ্যান্ড হাত বের করলাম। বের করার পরে সেগুলো আকার আমি তলোয়ারে বানালাম এবং সোজা মোট 7টা তলোয়ার একসাথে আক্রমণ করতে লাগলাম, কিন্তু একটা তলোয়ারের আঘাতও ড্রাকুলার শরীরে স্পর্শ করলো না। আমি আরও রেগে ড্রাকুলার মুখের সামনে আমার ডান হাতে থাকা ইগড্রাসিলের তলোয়ার দিয়ে সোজা অনেকটা জায়গা নিয়ে আগুন ছুড়ে দিলাম, কিন্তু এবার ড্রাকুলা দুটো পিছনের দিকে ফ্লিপ করলো এবং আগুন থেকে অনেকটা দূরে চলে গেল। আমিও আদৌ বুঝতে পারিনি যে আমি আঘাতও ড্রাকুলাকে করতে পারবো না। থরের কথায় শুধু বুঝেছিলাম তারা 3জন যারা আগের দুনিয়া থেকে এসেছে, তাদের পাওয়ার লেভেল এই দুনিয়ার থেকে অনেক। তবে ড্রাকুলা এতটা শক্তিশালী হবে আমি ভাবতেও পারিনি। আপাতত তার কোনো ক্ষমতা আমি দেখিনি, বরং সে শুধু নড়াচড়া করে আমার সেগুলো আঘাত এড়িয়ে যাচ্ছে। আমি এবার আমার ডান পা এবং ডান হাঁটুর তালু থেকে অনেক দ্রুত আগুন বের করতে শুরু করলাম এবং নিজের আল্ট্রা স্পিড ব্যবহার করতে লাগলাম। আর আবারও 2 হাতের দুটো তলোয়ার এবং পিঠের 5টা হাত দিয়ে তলোয়ার বানিয়ে আমি ড্রাকুলার দিকে এগিয়ে গেলাম এবং আক্রমণ করতে লাগলাম। এবারও ড্রাকুলার কিছুই হচ্ছে না। এরকম আঘাত তো কিছুই হবে না মনে হচ্ছে না। প্রিন্সেসকে এখান থেকে নিয়ে যেতে পারবে তুমি? তাহলে ঠিক আছে, আমি আমার পুরো ক্ষমতা ব্যবহার করি। তাতেও কোনো লাভ হবে না। তুমি কখনো কোথায় দিয়ে আমাকে আক্রমণ করবে সেটা আমি তোমার মনের কথা শুনে বুঝে যাচ্ছি। এমন কোনো কিছু নেই যেটা দিয়ে তুমি আমার শরীরে একটা ক্ষতি করতে পারবে। আমি ভুলেই গেছি ড্রাকুলার কাছে টেলিপ্যাথিক ক্ষমতা আছে, যেটা দিয়ে মনের কথা শোনা যায়। এটা অনেক ভয়ঙ্কর ক্ষমতা। শত্রুর পরবর্তী পদক্ষেপ খুব সহজে জানা যায় এটা দিয়ে এবং সেটার বিরুদ্ধে কাজ করা যায়। যদিও আগের দুনিয়ায় এটা শুধু কয়েকজনের কাছেই ছিল, তবে এই দুনিয়ায় মনে হয় না কারো কাছে আছে। শুধু ড্রাকুলাই একজন যে এই ক্ষমতা নিয়ে ঘুরছে। আমি বুঝতে পারছি না কি করব এখন, কারণ যেটা আমি চিন্তা করছি সেটাই ড্রাকুলা জানতে পারছে।
আমি একটা বুদ্ধি পেলাম, আমি চিন্তা করব বাম দিক দিয়ে মারার, কিন্তু মারবো ডান দিক দিয়ে, এতে করে ড্রাকুলা বুঝবেই না। সেটাই করতে লাগলাম, কিন্তু এবারও কোনো কিছুই হলো না। পুরো 60টা তলোয়ারের একটার আঘাতও তার শরীরে স্পর্শ করছে না, বরং সে খুব সহজে সেগুলো এড়িয়ে যাচ্ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ডান দিকে মারার কথা চিন্তা করে বাম দিকে দিয়ে মারা, এটাও তোমার মাথার চিন্তা হচ্ছে। আর এই চিন্তার ফলে আমি তোমার পরবর্তী আক্রমণ সম্পর্কে জানতে পারছি। তাই যেভাবে আঘাত করো কেন, কিছুই হবে না আমার। আমি এখন বুঝতে পারছি না। এখন একটা উপায় আছে, বেশি ম্যাজিক পাওয়ারের ব্যবহার করা। আমি আমার সবটা ম্যাজিক পাওয়ার কখনো ব্যবহার করিনি, এবার সেটা সময় হয়েছে। আমি আমার 2 হাত থেকে 2টো তলোয়ার পিছনে ব্যাগে ঢুকিয়ে দিলাম। ব্যাগটা অনেক শক্তিশালী, মনস্টারের চামড়া দিয়ে তৈরি করা হয়েছে, সাথে ম্যাজিক্যাল সুতোর ব্যবহার করা হয়েছে, এজন্য সব পরিস্থিতিতেও আমার সাথেই থাকে। ভিতরে একটা বই আছে যেটার রং কালো। আমি আদৌ জানি না এটার মধ্যে কি আছে, কারণ ডেভিল সত্তার কাছ থেকে শুনেছি তার পুরো সত্তাটা ডেভিল কিংয়ের কাছে রয়েছে। তবে এই বইয়ের মধ্যে আমি সামান্য ম্যাজিক পাওয়ারই ফিল করেছি, এজন্য এটাকে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। সময় মতো হয়তো এটাও খুলে দেখতে পারবো কি এটার মধ্যে। যাই হোক, ড্রাকুলাকে কোনো আঘাতে আমি কিছুই করতে পারছি না, তাই আমি আমার পিঠ থেকে পুরো 200টা হাত বের করলাম। সাধারণত এটাই আমার লিমিট, এর থেকে বেশি হাত বের করতে আমি পারি না। হয়তো সামনে আরও বের হবে, আবার নাও হতে পারে। যাই হোক, সবগুলো হাত আমি কন্ট্রোল করতে পারি না, যদিও 30টা কন্ট্রোলে আছে আর বাকিগুলো ওই 30টাকেই ফলো করে। আমি পুরো 30টা গড হ্যান্ডকে ড্রাকুলার দিকে বাড়িয়ে দিলাম হামলা করার জন্য। যদিও দেখতে হাতের মতো, তবে সেগুলোর সাইজ একটা মানুষের সমানই হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটা 30 মিটার পর্যন্ত আপাতত যেতে পারে আর পিঠ থেকে আমার। এজন্য আমি কিছুটা দূরে থেকে ড্রাকুলাকে আক্রমণ করার চেষ্টা করছি পুরো 200 হাত থেকে, কিন্তু ড্রাকুলা নড়াচড়া এবং ব্যাক ফ্লিপ, ফ্রন্ট ফ্লিপ, লাফ দিয়ে সবগুলো হাতের আঘাত থেকেই বেঁচে যাচ্ছে। যদিও অনেকটা সময় পর 2টো হাতের ঘুষি খেয়েছে সে, তবে সেই 2টোয় আঘাতের পরিমাণ যেটা তার শরীরে লাগে, 2টো ঘুষিতে কিছুই হয় না, বরং আমার হাতের আঘাতে বিরক্ত হয়ে এক পলকের মধ্যে ড্রাকুলা আমার সামনে আসলো এবং আমার কপালে একটা টোকা দিল। শুধু একটা টোকাতে আমি তার মাঠের মাটি খুঁড়তে খুঁড়তে অনেক দূরে গিয়ে পড়লাম। টোকাটা আমার কাছে লুকের শক্তিশালী ঘুষির মতো মনে হচ্ছিল, যদিও তার থেকে ভয়ানক হতো যদি ড্রাকুলা আমাকে ঘুষি মারত। আমি ড্রাকুলার থেকে 30 মিটারে অনেক বাইরে চলে এসেছি। এতক্ষণে আমার হাতগুলো আমার পিঠের মধ্যে চলে গেছে। আমি আবার 30টা হাত বের করলাম এবং 30টা হাতের মধ্যে 30টা বিশাল লাইট স্পেল বানালাম, যেটা একটা ড্রাকুলার হোটেলে লাগলে হোটেল ধ্বংস হয়ে যাবে। আমি কোনো কিছু পিছিয়ে রাখছি না, বরং সব কিছুই ব্যবহার করছি। আমি আদৌ জানি না আমার ক্ষমতা কতটা, তাই পুরো ক্ষমতা না ব্যবহার করলে জানতে পারবো না। লাইট বল 30টা অনেক বিশাল আকার ধারণ করলো, যেটার কারণে আমার শরীরের অনেকটা ম্যাজিক পাওয়ার শেষ হয়ে গেছে। ম্যাজিক্যাল স্পেলের কারণে অনেক শক্তিশালী পাওয়ার প্রয়োজন হয়। আমি 30টা লাইট বলকে ড্রাকুলার দিকে ছুড়ে মারলাম, যেটা অনেক স্পিডে ড্রাকুলার দিকে যাচ্ছিল। 30টা আলোর বল হওয়ায় পুরো আলোর স্পিডে সেগুলো যাচ্ছিল ড্রাকুলার দিকে। ড্রাকুলা সেটা দেখে অনেকটা অবাক হলো, কারণ 30টা বিশাল আলোর বল তার জন্য আটকানো কষ্টকর হবে, কারণ একটা তার প্যালেসের কোথাও লাগলেই পুরোই শেষ। ড্রাকুলা এখানে টাইম স্পেল ব্যবহার করলো, কারণ আমি নিজেই বুঝতে পারিনি 30টা বল হঠাৎ করে উধাও হয়ে গেল। আমি অন্যের টাইম স্পেলে ঢুকতে পারি না, তাই বুঝতে পারিনি কিভাবে করলো ড্রাকুলা। কিন্তু যতদূর আমার জানা, হয়তো ড্রাকুলা সময় আটকিয়ে সবগুলো লাইট বলকে টেলিপোর্ট করেছে অন্য কোথাও, কিংবা ধ্বংস করে দিয়েছে। আমি ড্রাকুলার হাতের তালুতে কিছুটা ক্ষত দেখতে পারলাম, এটা দেখে বুঝতে পারলাম হয়তো সে ধরেছিল একটা লাইট বল। যাই হোক, ড্রাকুলা বলতে লাগলো, খারাপ ছিল না তোমার সবগুলো হাতের এই লাইট বলে দিয়ে, তো তুমি পুরো একটা শহর ধ্বংস করে দিতে পারবে। টাইম স্পেল ব্যবহার করছেন? হ্যাঁ, সেটা না হলে তো পুরো প্যালেস ধ্বংস করে দিবে তে। আমি নিজেও জানি না এটা এত ভয়ানক হবে। এখানে তেমন কেউ নেই যাকে আমার ক্ষমতা দেখালে সমস্যা, তাই আমি পুরো ক্ষমতাতেই লড়তেছি ড্রাকুলার সাথে।
এখনো অনেক কিছু বাকি, অনেক অ্যাঞ্জেল স্পেল আছে যেগুলো আমি ব্যবহার করতে পারবো, তবে কখনো ব্যবহার করিনি। আজকে পরীক্ষা করে দেখা যাবে। ড্রাকুলা চেষ্টাও করছে না আমাকে হারানোর, বরং সে আমার সবগুলো আক্রমণ শুধু এড়িয়ে যাচ্ছে। আমি জানি এতক্ষণে এক আঘাতেই আমাকে বেহুশ করে দিতে পারতো ড্রাকুলা, কিন্তু সে তার ক্ষমতা ব্যবহার না করে অপেক্ষা করছে। হয়তো আমি কি কি করতে পারি সেটা দেখতে চাইছে সে। আমি হাতে এক্সোনিয়া বের করে নিলাম এবার। থরের বলা টেকনিক এখানে ভালো কাজে দিতে পারে, যেহেতু এক্সোনিয়া একটা ডাইমেনশন কাটার ব্লেড, তাই এটা সব সময়ে আমি স্পেস ভেদ করে এক জায়গা থেকে অন্য জায়গায় মুহূর্তের মধ্যেই যেতে পারবো। যাই হোক, সময় এবং স্পেস এর ব্যবহার ঠিকমতো করতে পারলে আমি আরও অনেকটা শক্তিশালী হয়ে যাব। যাই হোক, আপাতত আমি ভ্যালি এবং ভিরুদাকে পিঠের ব্যাগে রেখে দিলাম এবং আমার গড হ্যান্ডের 4টা হাত বের করে পিঠে ডানার আকার দিলাম এবং ডান হাত এবং পায়ের সাহায্যে আমার জেট ক্ষমতা দিয়ে উঠতে লাগলাম। ডান 4টাকে আমি নিয়ন্ত্রণ করতে লাগলাম, আর ভারসাম্য এবং দিক ঠিক রাখার জন্য আমি উড়ে অনেকটা উপরে চলে এসেছি। আমার গ্র্যাভিটি শূন্য হলেও আমি নিচের থেকে পড়ছি না। এখন গ্র্যাভিটির উপরে অনেকটা নিয়ন্ত্রণ করতে শিখে গেছি আমি। হয়তো আরও কিছুক্ষণ হলে আমি ড্রাকুলার মতো উঠতেও শিখে যাব। যাই হোক, আমি উপরে উঠলাম এবং এক্সোনিয়া মূলত অ্যাঞ্জেলদের জন্য তৈরি হয়েছিল। এই তলোয়ারটা মাইকেল আমাকে কিনে দিয়েছিল। আমি নিজেও জানি না একজন ডেভিল কিং হওয়ার পরও অ্যাঞ্জেলদের রাজা আমাকে এই তলোয়ারটা কেন দিবে, সেটার উত্তর এখনও আমি পাইনি। এখনও সেটার উত্তর আমার মাথায় ঘুরে বেড়াচ্ছে। যেহেতু এক্সোনিয়া অ্যাঞ্জেলদের জন্য তৈরি হয়েছিল, তাই এটা আমার জন্য এখন পারফেক্ট হবে। আপাতত আমি অ্যাঞ্জেলদের ক্ষমতায় ব্যবহার করছি, যদিও বাকি ক্ষমতাগুলো আমি ব্যবহার করতে পারবো, কিন্তু সেগুলো ব্যবহার করতে আগ্রহী না আমি এক্সোনিয়াকে হাতে নিয়েছি এবং সেটাকে ডান হাত দিয়ে ধরে উপরের দিকে তুললাম। ড্রাকুলা নিচে দাঁড়িয়ে আছে। এক্সোনিয়ার মাঝেও অনেক ক্ষমতা রয়েছে। মূলত এটা অ্যাঞ্জেলদের স্পেলকে 10 গুণ শক্তিশালী করে দেয়, তাই এটার সাহায্যে আমার প্রয়োজন। যেহেতু ড্রাকুলা আগের দুনিয়ার, এই দুনিয়াতে তার জন্ম হয়নি, তাই তার সাথে আগের দুনিয়ার অস্ত্র দিয়ে লড়তে পারবো। আমি এক্সোনিয়াকে শক্ত করে ধরলাম। আমার শরীর থেকে বিদ্যুৎ বের হতে লাগলো। বিদ্যুতের অ্যাট্রিবিউট নেই কোনো, এটা একজনের মধ্যে ক্ষমতা হিসেবে জন্ম নেয়। আমার মধ্যেও বিদ্যুতের কোনো ক্ষমতা নেই, তবে আমার কাছে অ্যাঞ্জেলের ক্ষমতা রয়েছে, যেটার কারণে একটা স্পেল আমি ব্যবহার করতে পারবো, যেটা অ্যাঞ্জেলদের ভয়ানক একটা স্পেল। এই দুনিয়াতে কোনো অ্যাঞ্জেল সেটা ব্যবহার করতে পারবে কিনা আমি জানি না, তবে আগের দুনিয়াতে আমি শুনেছিলাম অনেক আগে ডেভিল কিং এবং অ্যাঞ্জেল কিংয়ের মধ্যে লড়াই হয়েছিল, যেখানে অ্যাঞ্জেল কিংয়ের একটা স্পেলেই ডেভিল কিংয়ের অর্ধেক সেনা শেষ হয়ে গিয়েছিল। স্পেলটার নাম ছিল থান্ডার অফ জাজমেন্ট। অ্যাঞ্জেল কিংয়ের ব্যবহার করা সেই স্পেলটা এত ভয়ানক ছিল, যেটা পুরো মনস্টার ওয়ার্ল্ড এর 5 ভাগের 1 ভাগ ধ্বংস করে দিয়েছিল। আমারটা কীরকম হবে সেটা জানি না, তবে দেখা যাক কি হয়। আমার শরীর থেকে থান্ডার এক্সোনিয়ার মধ্যে যাচ্ছে এবং এক্সোনিয়ার ব্লেডের সামনে একটা ফুটবলের সাইজের মতো থান্ডার এর বল তৈরি হলো, যেটার ভিতর থেকে মারাত্মক আকারে বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিকে। এক একটা ঠান্ডার কারো শরীরে লাগলে তার শরীর হয়তো রোস্ট হয়ে যাবে এমন মনে হচ্ছে। দেখতে দেখতে অনেকটা ম্যাজিক পাওয়ার আমার শরীর থেকে চলে গেল। আমিও অ্যাঞ্জেল ক্ষমতা ব্যবহার করতে পারলেও আমার ম্যাজিক পাওয়ার সীমিত, একটা মানুষের সমানই, তাই কয়েকটা স্পেল ব্যবহার করলেই আমার ম্যাজিক পাওয়ার শেষ হয়ে যায়। আমি ড্রাকুলাকে দেখে বুঝতে পারলাম সে এবার কিছুটা সিরিয়াস হয়েছে, কারণ তার ভাবনায় চিন্তিত মনে হচ্ছিল। আমি এখন বুঝতে পেরেছি সে কি ভাবছে। যেহেতু আমি ভাবছিলাম ডেভিল কিং এবং অ্যাঞ্জেল কিংয়ের যুদ্ধের কাহিনী, হয়তো সেই কারণে এই স্পেল নিয়ে ভয় পাচ্ছে সে। টেলিপ্যাথি ক্ষমতাটা ভালো হলেও কিছু সিরিয়াস বিষয় আছে সেটার। মনে সমস্ত কথা শুনলেও অনেক ভয়ানক কথাও শোনা যায়। যাই হোক, আমি কিছুটা শিওর হয়ে ড্রাকুলার দিকে আমার থান্ডার অফ জাজমেন্ট স্পেল ছুড়ে মারলাম। যদিও এক্সোনিয়ার মাথায় সেটা একটা ফুটবলের আকার ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে বিশাল আকার ধারণ করলে স্পেলটা শুধু বড় হতেই লাগলো। এতটা বড় হচ্ছে যে আরেকটা হলে এই পুরো প্যালেসের জায়গাটা ধ্বংস হয়ে যাবে। আর সেটা ড্রাকুলার দিকে যাচ্ছে না, বরং
এটা এখানেই বড় হবে। বড় হতে হতে এর সামনে এবং ভিতরে যা থাকবে সব ধ্বংস করে দেবে। যদিও জানি বেশি বড় হলে এটা আমাকে এবং প্রিন্সেস এলেনাকে মেরে ফেলবে, তারপরও আমি ব্যবহার করলাম। আমি চাচ্ছি নিজের ক্ষমতাগুলো বের করতে। এতে করে আমি জানতে পারবো কি করতে পারবো আমি। যদিও আমি এখনও আমার সব ক্ষমতা ব্যবহার করিনি, কিন্তু অনেক ম্যাজিক সম্পর্কে আমার জ্ঞান রয়েছে, যেটা ছোট থেকে বই পড়া এবং বিভিন্ন লোকের থেকে শেখা হয়েছে। যদিও কিছু রয়েছে যেগুলো আমি সহজে শিখতে পারি না, আবার কিছু আছে যেগুলো আমি খুব সহজেই শিখতে পারি। বলের আকার আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো, আর সেটা দেখে ড্রাকুলার হাতে লাল একটা তলোয়ার চলে আসলো, যেটা আমার এক্সনের মতো উধাও ছিল। আমি বুঝতে পারলাম সেটাই হয়তো ড্রাকুলার ব্লাড সোর্ড লুকারিও। ড্রাকুলা তার তলোয়ার দিয়ে আমার সোরা বিশাল লাইটনিং বলটার মাঝ বরাবর একটা স্ল্যাশ দিল, এবং সাথে সাথে পুরো বিশাল লাইটনিং বলটা দু টুকরো হয়ে উধাও হয়ে গেল। আমি আমার ম্যাজিক সেন্স ক্ষমতা ব্যবহার করলাম কি হচ্ছে সেটা দেখার জন্য, আর আমার ডান চোখ লাল হওয়ার ফলে আমি দেখতে পেলাম আমার স্পেলের যতটা ম্যাজিক পাওয়ার ছিল সবটা ড্রাকুলার তলোয়ারের মধ্যে চলে যাচ্ছে। আমি বুঝতে পারলাম এক্সোনিয়ার মতো লুকারিও ক্ষমতা রয়েছে ম্যাজিক অ্যাবজর্বেশনের। এবার ড্রাকুলা আর থেমে থাকলো না। আমি অবাক হয়ে যাওয়ায় আমার কাছে এসে ওর তলোয়ার এর হাতলের মাথা দিয়ে আমার বুকে একটা আঘাত করলো, আর আঘাত এত স্পিডে ছিল যে আমি সেটা দেখতেই পারিনি। তার আগেই আকাশের উপরে ছিলাম বলে আমি কিছু করতেও পারিনি। ঠিকমতো উঠতে না পারলে আকাশে কোনো আঘাত সহজে এড়ানো যায় না। যাই হোক, আমি নিচে পড়ে গিয়েছি এবং নিজের মাটি যুক্ত ফ্লোর ভেঙে আমি অনেকটা নিচে গিয়ে গর্তে পড়ে যাই। আমার মাথায় রাগ উঠে গেল এবার। যাই হোক, আমি এটা মানতে পারছি না আর। এতক্ষণ ভালো লাগলেও আমি এখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম। আমি উঠে দাঁড়ালাম, রাগে আমার আগুন অনেক বেশি পরিমাণে জ্বলতে লাগলো। আমি জানি ড্রাকুলা অনেক শক্তিশালী, বিশেষ করে সে এই দুনিয়ার মধ্যে জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হবেই। শুধু সে নয়, থর, লোকিও সেরকমই। আমি চাইলেও তাদেরকে হারাতে পারবো না, কিন্তু এরপরও এটা আমি মেনে নিতে পারছি না। পাওয়ার লেভেলের নতুন দুনিয়া আগের থেকে কম, কারণ আগের দুনিয়ার সব জায়গায় ম্যাজিক না থাকায় যেখানে ছিল সেখানে সব শক্তিশালী ছিল, আর এই দুনিয়াতে সকল ম্যাজিক সবার মাঝে ভাগ হয়ে গেছে, যার কারণে আমি বর্তমান যদি ডেভিল কিংও হই তাহলে আগের ডেভিল কিংয়ের তুলনায় আমার ক্ষমতা কিছুই না। সব জানার পরও আমি রেগে যাচ্ছি। আমার শরীর চাচ্ছে না আর মার খেতে। কত লজ্জাজনক মার খাবো আমি আর। একটা টোকাতে যদি আমার শরীর হেরে যেতে চায় তাহলে আমার মন কেন সেটা মানছে না? আমি এখনো সেই জায়গায় যেতে পারিনি যেখানে আমার যাওয়া প্রয়োজন। রাগের কারণে আমার শরীরের আগুন এবং উত্তাপ দুটোই বেড়ে গেছে। আমি যদিও শুধু এক পাশ আগুন হয়েছে, তারপরও তার উত্তাপে আমি আশেপাশে সব কিছু গলতে লাগলো। আমি ডান হাতের এক্সোনিয়া বাদ দিয়ে হাতে ভীরুতাকে নিলাম। যে উত্তাপ ছিল তার থেকেও ইগোল্ডাসের আগুনের ফলে উত্তাপ আরও বেড়ে গেল। হঠাৎ ইগড্রাসিলের তলোয়ারও গলতে শুরু করলো। প্রথমে আমি ভয় পেয়ে গেলেও পরে ঠিক বুঝতে পারলাম আমার ডান হাতের ভীরুতা গলে গেল এবং সেটা আমার ডান হাতের অংশের শৈলে লেগে গেল। শুধু তাই না, আস্তে আস্তে আমার শৈলের ড্রাগনদের স্কেল দিয়ে তৈরি লাল একটা আর্মার হয়ে গেল। আমি আর্মারটাকে দেখে অবাক হলাম, কারণ আমার অর্ধেক শরীরেই হয়েছে সেটা অনেকটা নতুন পোশাকের মতো। সব শক্ত অবস্থার মধ্যে একটা হলো ড্রাগন স্কেল, যেটা সহজে ভেদ করা যায় না। ইগড্রাসিলের আগুনের তৈরি স্কেলে আমার আর্মার আমার শৈলে রয়েছে, যদিও বাম অংশ পুরো পরাধীন। এখানে ভয়ানক কোনো স্পেলের মধ্যে পড়লে আমার ডান অংশ বেঁচে গেলেও বাম অংশ বাঁচবে না। আমার রাগ এখনও কমেনি। আমি ডান পা দিয়ে একটা কিক মারলাম মাটিতে, যেটা আমার আশেপাশের জায়গা ফাটিয়ে দিল। আমি সেই কিকের উপরে ভর করে আল্ট্রা স্পিডে সামনের দিকে যেতে লাগলাম এবং সোজা গিয়ে ড্রাকুলার মুখের দিকে আঘাত করলাম। আমি জানি না সে আমার মাইন্ড পড়বে এখানে, কারণ আমি যদি অন্য কোনো দিকে আঘাত করার চিন্তা করি তাহলে সেটা সে বুঝে যাবে, আর তার চোখ এতটা ভালো যে সব আঘাতই সে দেখতে পায়। আমি মুখের দিকে ঘুষি দিয়েছি, আর সেটা এড়ানোর জন্য ড্রাকুলা নিচু হয়ে গেছে। আমি আমার ডান হাতের ঘুষির মুঠোর তালুর দিক নিচের দিকে রেখেছিলাম।
আমি ড্রাকুলার দিকে আসার পূর্বেই অনেকটা অক্সিজেনের ম্যাজিক পাওয়ারকে কন্ট্রোল করে ড্রাকুলার আশেপাশে অক্সিজেনে ভরপুর করে দিয়েছি। আর সেই সাথে আমি কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনকে একত্র করেছি, যেটা ড্রাকুলার আশেপাশে দিয়ে গ্যাসোলিনের কাজ করছে। আর বায়ুতে অক্সিজেনের পরিমাণ বেশি হওয়ায় আমি আমার মুখটা খুলে তালু দিয়ে নিচের দিকে আগুনের ব্যবস্থা করে দিলাম। আমার শরীর থেকে মাত্র কিছুটা আগুন বের হয়েছে, যেমন দিয়াশলাইয়ের কাঠি থেকে আগুন বের হয়। আর এই সামান্য আগুন হয়তো ড্রাকুলার খেয়াল করেনি। যদিও আমি সব কিছুই চিন্তা না করে করেছি, তাই ড্রাকুলা বুঝতেই পারবে না আমার প্ল্যান কী ছিল। আর সাথে সাথেই বুম হয়ে গেল। আমার তালু থেকে সামান্য পরিমাণ আগুন বের হওয়ার ফলে সেটা বায়ুর অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনের সংমিশ্রণে আগুনের বুম ফোরক হয়ে গেল। পুরো জায়গাটা ব্লাস্ট হওয়ার আগে আমি হাতে এক্সো নিয়ে নিলাম এবং সেটা দিয়ে দুটো টেলিপোর্ট হওয়ার চেষ্টা করলাম স্পেসের মধ্যে। আবারও আগের মতোই উপরে বের হলাম। যদিও আমি বিস্ফোরক থেকে বেঁচে গেছি, পুরোটাই আগুনের হওয়ায় আমার ডান অংশের কোনো ক্ষত না হলেও বাম অংশের ক্ষত ঠিকই হবে। আমি উপরে এবার আগুনের সাহায্যে উড়ছি না, বরং আমি গ্র্যাভিটির ব্যবহার করে আকাশে স্থির রয়েছি এক জায়গায়। আমি গ্র্যাভিটি নিয়ন্ত্রণ অনেক ভালোই করতে পারছি, তবে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ার জন্য আরও প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আমি আকাশে দাঁড়িয়ে থাকলেও